হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 83 পৃষ্ঠাতে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 83 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করা। এখানে যতগুলো টপিক আছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং 88 পৃষ্ঠাতে একটা চক্র রয়েছে, এটা সমাধান করার চেষ্টা করব। তো সবটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তোমরা যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। একটা কথা হচ্ছে, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আমার সাথে দেখা হইলে অবশ্যই চকলেট পাইবা। আর যারা মিস করেছো বিগত লেসনগুলো, নতুন এসছো মিস করছো আগের লেসনগুলো, তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সবগুলো ভিডিও তুমি একসাথে পাইবা, যেগুলো দরকার তুমি দেখে নিতে পারো। ওকে, আমরা শুরু করি। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন আর্থিক সেবার পরিচয়। তো অর্থনৈতিক যে সেবাগুলো থাকে তাদের মধ্যে থেকে এখানে একটা টপিক আমরা প্রথমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমানত সেবা। এটা আবার কি আমানত সেবাটা, এটা এখানে একটু পড়ি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে এখানে আছে যে সঞ্চয় জিনিসটা কি। এই যে এখানে দেওয়া আছে, সঞ্চয় হলো যেটা তুমি আয় বা ব্যয় মানে খরচ করার পর, আয় করার পর তুমি যখন খরচ করো বা ব্যয় করো, সেটা করার পর যেটা উদ্বৃত্ত থাকে, মানে এটা আর দরকার নাই, ওইটা হচ্ছে সঞ্চয়। অনেকে আয় এবং সঞ্চয়ের মধ্যে প্যাচগুছ লাগায়। আয় হচ্ছে, মনে করো তুমি ৬,০০০ টাকার একটা চাকরি করো, ৬,০০০ টাকা পাওয়ার পর মাস শেষে তুমি বাজারে গেলা, বিভিন্ন কেনাকাটা করলা, করার পর আরও যত বিল টিল আছে বাসার, যেমন বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে ডিশ বিল, পানি বিল, গ্যাস বিল, যত বিল টিল আছে সব তুমি দিলা। ৪,০০০ টাকা কমপ্লিট হইলো সব কিছু, এবং আরও কিছু নিজস্ব কাপড় চোপড় কিনলা। তো এটা আর ১৫০০ গেল, মনে করো যে ৫,৫০০ গেল, ৫০০ টাকা তোমার একবারে রয়ে গেল। এটাই হচ্ছে তোমার মানে সঞ্চয়, তুমি খরচ করার পর যেটা থাকলো। আচ্ছা, আবার অনেক সময় বিভিন্ন উৎস থেকেও আমাদের কাছে অর্থ আসতে পারে যা আমাদের কাছে গচ্ছিত অবস্থায় থাকে। টাকা সঞ্চিত বা গচ্ছিত রাখার নিরাপদ জায়গা হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আমরা কোথায় টাকা জমা রাখি? এটা হচ্ছে ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে। সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাব খুলে টাকা নিরাপদ ও লাভজনক। খুলে রাখাটা কি, এটা কি নিরাপদ এবং লাভজনক। তো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, যে চলতি, সঞ্চয়ী আর একটা কি মেয়াদি হিসাব। তো চলতি হিসাবটা একটু বুঝাই দিই। মনে করো যে তোমার একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে তুমি প্রত্যেক দিনেই অনেক টাকা লেনদেন করো, মানে আনা নেওয়া করো। এটা মানে অ্যাকাউন্টে রাখো, আবার তুলো, আবার রাখো, আবার তুলো, এরকম করো। এটা হচ্ছে এটাকে বলে চলতি হিসাব বা কারেন্ট ডিপোজিট। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা। তো এখানে লেখা আছে সুন্দর করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা হয়, যে প্রতিদিন একাধিকবার টাকা জমা উত্তোলন করা হয়, লেনদেন করা হয় আর কি। আমানতের উপর খুব সামান্য পরিমাণ মুনাফা দেওয়া হয়। সাধারণ জনগণের জন্য এই ধরনের হিসাব লাভজনক নয়। এটা যারা ব্যবসায়ী আছে তারাই এটা মানে খুলে থাকে আর কি। এটা হচ্ছে ১ নাম্বার। তারপর হচ্ছে ২ নাম্বার হচ্ছে সঞ্চয়ী আমানত, সেভিংস ডিপোজিট। যেটা মনে করো তুমি একটা অ্যাকাউন্ট করলা, সেটা হচ্ছে সেভিংস, মানে তুমি টাকা জাস্ট রাখবা এখানে। তো এখানে লেখা আছে সুন্দর করে যে ব্যক্তি নামে খোলা হয়, মানে সঞ্চয়ী আমানত যেটা ব্যক্তি নামে খোলা হয়, যেখানে প্রতিদিনে বাড়তি টাকা কোনো চার্জ ফি ছাড়াই প্রতিদিন জমা করা হয় এবং সপ্তাহে নির্দিষ্ট সংখ্যকবার উত্তোলনও করা যায়। এই আমানতের স্থিতির উপর ভিত্তি করে ব্যাংক নির্দিষ্ট সময় শেষে 4% থেকে 5% মুনাফা প্রদান করে থাকে। অবশ্য ব্যাংক ভেদে এটার একটু ওঠানামা হইতে পারে। সঞ্চয়ী হিসাব পরিচালনার জন্য, এই যে এখানে সঞ্চয়ী হিসাব পরিচালনার জন্য কোনো কোনো ব্যাংক আমানতকারীকে চেক বইয়ের পাশাপাশি এটিএম এবং ডেবিট কার্ডও সরবরাহ করে থাকে, যা সহজেই মানে গ্রাহকরা যে কোনো জায়গা থেকে এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে। তো এটিএমটা আসলে কি? এটিএম হচ্ছে এই যে তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে এম। এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। মানে তুমি এটাকে নির্দেশনা দিলে সেটা অটোমেটিকলি টাকাটা বের করে দেয়। তো এটিএমের পুনরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তো মেয়াদি আমানত যেটা আছে ৩ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, এটা শুনে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটার কার্যক্রম থাকবে। যে এখানে লেখা আছে মেয়াদি আমানত হিসাব সাধারণত একটা নির্দিষ্ট সময়
কাল পর্যন্ত টাকা জমা রাখার জন্য খোলা হয়। যেহেতু একটি নির্দিষ্ট সময়কালের জন্য টাকা জমা রাখা হয়, সেহেতু এই আমানত থেকে সঞ্চয়ী আমানতের তুলনায় বেশি মুনাফা অর্জন করা যায়। তবে এই হিসাব চলতি বা সঞ্চয়ী হিসাবের মতো ব্যবহার করা না গেলেও মেয়াদ পূর্তির আগে জরুরি প্রয়োজনে এই হিসাব থেকে টাকা তোলা যায়, সেক্ষেত্রে মুনাফা কিছুটা কম পাওয়া যাবে। ঠিক আছে, মেয়াদি আমানত বন্ধক রেখে এর বিপরীতে ঋণও গ্রহণ করা যায়। নিকট ভবিষ্যতে সঞ্চিত টাকার খুব দরকার না থাকলে এই হিসাবে টাকা রাখা তুলনামূলক লাভজনক। তারপরে আরেকটা টার্ম দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরে, বিশেষ ডিপোজিট স্কিম। এটা হচ্ছে এক ধরনের ভবিষ্যৎ সঞ্চয় হিসাব। এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে একটা নির্দিষ্ট সময় পর একসঙ্গে অনেক টাকা পাওয়া যায়। মূলত এইখানে যেটা করা হয় ডিপিএস, আমাদের এলাকায় যেটা বলে ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস। তুমি শুনে থাকবা হয়তো বা তোমাদের যদি ঋণ টিন নেওয়া থাকে। তো এইখানে উদাহরণস্বরূপ বলছে যে ধরা যাক একটা মানুষ প্রতি মাসে 1,000 টাকা করে জমান, তার 5 বছর পর 76,000 টাকা পাবেন। আবার একজন শিক্ষার্থী যদি ডিপোজিট স্কিমের আওতায় প্রতি মাসে 500 টাকা জমাতে থাকেন, তাহলে 10 বছর পর সে আনুমানিক 92,000 টাকা পাবে। এই ধরনের স্কিমের আওতায় নির্দিষ্ট পরিমাণে টাকা নির্দিষ্ট সময়ান্তে দ্বিগুণ বা 3 গুণ হওয়ারও সুযোগ থাকে। তো এখানে অনেকগুলো তুমি অ্যাকাউন্ট দেখতে পাইছো। তো মূলত কথা হচ্ছে যে টাকাগুলো ব্যাংকে রাখার পর ব্যাংক এটাকে সুদ দেয়, মানে লাভ দেয়, একটা নির্দিষ্ট হারে সুদ দেয়। তো আমাদের উচিত এই ব্যাংকের মধ্যে টাকা রাখার পর ব্যাংক যে লাভটা দিল বা সুদটা দিল, এটা আমরা মানে রিসিভ করব ঠিকই, বাট আমরা নিজেরা এটা ব্যবহার করব না, কারণ এটা আমাদের জন্য মানে এটা হবে না, ঠিক আছে, হালাল হবে না। এই টাকাগুলো আমরা মানে সওয়াবের আশা না করে আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে দিব, যেন তারা উপকৃত হতে পারে। আমি আবার বলতেছি যে এই টাকাগুলো আমরা নিজেরা খরচ করব না, মানে লাভের টাকাগুলো মনে করো যে তুমি 5 বছরে যত টাকা তুমি রাখছো তার জন্য যে লাভটা দিবে, এই লাভটা তোমরা নিবা না, ঠিক আছে। তোমাদের ফ্যামিলিকেও বলবা যে এটা আমরা নিব না এবং এটা হালাল হবে না আমাদের জন্য, এটা সুদ হবে। তো এটা তুমি যদি নাও তাহলে এটা মানে তুমি গুনাহগার হবা। তো এটার উপায় হচ্ছে, এটা আমি মাওলানাদের থেকে জেনেছি যে যে লাভটা আসবে সেই লাভটা তুমি সওয়াবের আশা না করে মানুষদেরকে দিয়ে দিবা, মানে গরিব মানুষদেরকে, যেন তারা উপকৃত হতে পারে। আর যদি তুমি এটা না নাও তাহলে ব্যাংকে টাকাটা তো রেখে দিবে, তো ব্যাংকে দিয়ে কি লাভ বলো। এরপরে হচ্ছে বিনিয়োগ সেবা, মানে ইনভেস্টমেন্ট সেবা। তো তুমি ইনভেস্ট করবা, ইনভেস্ট করার পর এই টাকাগুলো খাটানোর পর তোমাকে লাভ দিবে। লাভের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও, এই যে এটা আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো একটু বেশি পড়বা, ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণ অর্থে বিনিয়োগ বলা হয়। যেমন ব্যবসায় খাটানো, জমি কেনা, সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা, স্বর্ণ ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদি। এসব বিনিয়োগ খাতগুলো আলাদা এবং প্রতিটি খাতের আয় ঝুঁকির পরিমাণও আলাদা। যেমন ব্যবসায়িক বিনিয়োগের মুনাফা ও ঝুঁকি উভয় অধিক। আবার জমি বা স্বর্ণ ক্রয় করার পর দীর্ঘ সময় অপেক্ষা করলে অনেক ভালো মুনাফা পাওয়া যায়। তবে এই দুটি ক্ষেত্রেই কেনার সময় অনেক বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, কারণ কোনো কারণে ভেজাল জমি বা সোনা কিনলে বিনিয়োগের সবটাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো একটা বিনিয়োগ আমি তোমাদেরকে বলতে পারি, বা তোমরা এটা বড়দের থেকেও জানতে পারো হয়তো বা, যে বিনিয়োগ করার ক্ষেত্রে তুমি জমি কি করতে পারো, লিজ নিতে পারো। মানে এটাকে কি বলে, যে তুমি জমিটা বন্ধক নিতে পারো, বন্ধক না, জাস্ট এটা লিজ আর কি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম থাকে যে এটা তুমি ব্যবহার করবা, তারপর এটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ভালো লাভবান হওয়া যায়। আরেকটা হচ্ছে বন্ধক রাখা, বন্ধক রাখলেও লাভবান হওয়া যায়। জমি বন্ধক, যেটা জমির ক্ষেত্রে মানে কৃষিতে যে কোনো কিছু ইনভেস্ট করলে অ্যাটলিস্ট লস হয় না, লাভই থাকে। আচ্ছা, তারপরে যাই, বিনিয়োগের আরেকটি ক্ষেত্র হলো শেয়ার বাজার বা স্টক মার্কেট। তো স্টক মার্কেট বা শেয়ার বাজার এটা মুসলমানদের জন্য হালাল নয়, এটা মৌলবীরা বলে, মাওলানারা বলে। এই বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় হয়। কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা মানেই সেই কোম্পানির অংশীদার হয়ে যাওয়া, অর্থাৎ সেই কোম্পানির মালিকানার অংশ হয়ে যাওয়া। অর্থাৎ কোনো একটা কোম্পানির তুমি একটা অংশ তুমি যদি কিনে ফেলো, তাহলে তাদের সাথে তুমি যুক্ত হয়ে গেলা। তো এই ক্ষেত্রেও চলে। ব্যবসায়িক আরও অনেক কিছু থাকতে পারে যেগুলোতে টাকা ইনভেস্ট করা যায় এবং সেটা থেকে মুনাফা লাভ করা যায় হালাল উপায়ে।
তো এখানে একটু পড়বা, এখানে তেমন গুরুত্বপূর্ণ কথা নাই, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা। আমরা একটু নিচে যাচ্ছি। তারপর হচ্ছে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ হলো সরকারি সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা। আমাদের দেশে এই ধরনের বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে মুনাফার হার, এটা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়বা। এই সঞ্চয়পত্রে মুনাফার হার আকর্ষণীয়, কিন্তু এখানে মেয়াদ পূর্তির আগে এই সঞ্চয়পত্র থেকে কোনো ধরনের টাকা উত্তোলন করা যায় না এবং সর্বনিম্ন 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। ঠিক আছে, তো বিনিয়োগ করার ক্ষেত্রে তোমাদেরকে এই স্যাক্রিফাইস করতে হবে যে মেয়াদ শেষ হওয়ার আগে তুমি এটা কী করতে পারবে না, তুলতে পারবে না। আচ্ছা, তো এটা একটু ঝুঁকি থাকে, অনেকের জন্য কষ্ট হয়ে যায়। 5 বছর মেয়াদি পারিবারিক সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রের বিপরীতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা পাওয়া যায়, তবে কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারী, 65 বছরের বেশি পুরুষ এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। প্রাপ্তবয়স্ক নারী হইতে হবে এবং 65 বছরের বেশি হইতে হবে পুরুষ এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে। এই সঞ্চয়পত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। যেসব পরিবার তাদের সঞ্চিত অর্থের আয়ের উপর নির্ভরশীল এবং কোনোভাবে তাদের শেষ সম্বল সঞ্চয়টুকু নষ্ট করতে চান না, তাদের জন্য এই সঞ্চয়পত্রে বিনিয়োগ সর্বোত্তম। যেহেতু আমাদের একটা কথা বলি তোমাদেরকে, যে আমাদের অর্থনীতিটা হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি, আমাদের ব্যাংক সিস্টেমটাও কি সুদভিত্তিক ব্যাংক সিস্টেম। তো এই ক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর সাথে লেনদেন করব, বাট আমাদের মানে মূল জিনিস ঠিক রাখবো, যে ব্যাংকে টাকা রাখলে আমি ব্যাংকের সুদটা আমি রাখবো না, এবং ব্যাংক থেকে ঋণ না নেওয়ার চেষ্টা করা, যতটুকু পারা সেটা দিয়ে কাজ করা, মানে জমায়া নিজের টাকা জমিয়ে যদি কাজ করা যায় তাহলে এটা ভালো। ঠিক আছে, ঋণ নিয়ে কাজ করলে অনেক ঝামেলা আছে। ঋণের যে টাকা ঋণ নেওয়া হয় সেটার বিপরীতে কিন্তু সুদও দেওয়া লাগে। তো সুদ দিলে কিন্তু সুদ দেওয়া নেওয়া কিন্তু সমান অপরাধ আমাদের মানে ইসলামী শরিয়া মোতাবেক, এটা খুবই গুনার কাজ। তারপর বলছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটি একটি এক ধরনের বিনিয়োগমূলক সঞ্চয়পত্র। প্রতি 3 মাসে এই সঞ্চয়পত্রে মুনাফা উঠানো যায়। যদি কোনো ব্যক্তি বা পরিবারের নির্দিষ্ট সময়ান্তে সঞ্চিত অর্থের আয় প্রয়োজন হয় তাহলে তাদের জন্য এই সঞ্চয়পত্রে বিনিয়োগ উত্তম। এই সঞ্চয়পত্র যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ক্রয় করতে পারেন। এইসব সঞ্চয়পত্র ছাড়া আরও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ও বন্ড রয়েছে, যেমন পেনশনার সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইত্যাদি। তো এই প্রাইজ বন্ড জিনিসটা একটু বলি। এটা হচ্ছে মানে একটা কাগজের মুদ্রা, যেটা ব্যাংক থেকে কিনতে হয়। এটা কেনার পর একটা লটারির মতো এটা, বাট লটারি না, সরাসরি এই প্রাইজ বন্ডের নাম্বার থাকে। মনে করো যে লটারি হওয়ার পর তোমার এই নাম চলে আসলো, মানে তোমার যে কাগজটা আছে এটা নাম্বার মিলে গেল, তাহলে তুমি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাইবা। তো লটারির সিস্টেম হইলেও লটারির মতো না, যেমন লটারি হচ্ছে একবার লটারি হয়ে যাওয়ার পর আর হয় না, কিন্তু এটা লটারি হওয়ার পর আরও মেয়াদ থাকে লটারিতে মানে জেতার জন্য। এছাড়াও তুমি এই প্রাইজ বন্ড যে কাগজটা থাকে এটা তুমি ভাঙায় টাকাও নিতে পারো ব্যাংক থেকে। এটা হচ্ছে ব্যাংকের একটা মানে কাগজ আর কি। ঠিক আছে, এসব ক্ষেত্রে বিনিয়োগ করে লাভবান হওয়া যায় এবং যে কোনো ধরনের সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগে কোনোরূপ আর্থিক ঝুঁকি নেই। ওকে, তো এইখানে ব্যাংকিং সিস্টেমটা আমি তো একবার বললাম যে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম। সো আমাদেরকে কোনো ব্যাংকে রাখার পর বাড়তি কোনো টাকা নেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ তুমি বসে থেকে কোনো বাড়তি লাভ নিলে সেটাই কি হবে, তোমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক আছে, তুমি ব্যবসায় কোনো কাজে খাটাইলা না, তুমি নিজে এটাকে কোনো কিছু করলা না, তুমি এমনি লাভ পাইবা, তাহলে এটা কিন্তু হালাল হবে না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ঋণ সেবা। ঋণ সেবা মানে হচ্ছে যে ঋণ গ্রহণ করা। আমরা জানি যে বিভিন্ন NGO, ব্যাংক মানে আর্থিক প্রতিষ্ঠান, এরা কি করে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, বাট ক্ষুদ্র ঋণ হচ্ছে খুবই ডেঞ্জারাস বিষয়, ক্ষুদ্র ঋণ। ঠিক আছে, ক্ষুদ্র ঋণ নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান। ভাই তুমি ডাল ভাত খেয়ে থাকো, তোমার এত বেশি কি হওয়ার দরকার নাই, আর আরামায়েশ করার দরকার নাই। তো টেনে টুনে সংসার চললেও ভালো, বাট ক্ষুদ্র ঋণ থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, ক্ষুদ্র ঋণ তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এই গ্রামীণ ব্যাংক, আশা নিরাশা যত কিছু আছে সব কিছু কিন্তু সুদভিত্তিক মানে ঋণ সিস্টেম আর কি। সবাই মানে সুদ নেয় সবাই, তো ঋণ জিনিসটাই ভালো না। ঠিক আছে,
ঋণ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তো এখানে চলমান ঋণ কিছু মানে ঋণের আলাদা আলাদা ইয়ে আছে, যেমন চলমান ঋণ সাধারণ ব্যবসায়ীদেরকে দেয়, এটা দোকানদার, কারখানা মালিক ইত্যাদি এই ধরনের চলমান ঋণ বা সুবিধা রয়েছে। ঠিক আছে, তো বড় বড় এই ক্ষুদ্র ঋণ যেটা বলতেছিলাম, ক্ষুদ্র ঋণ আর হচ্ছে বড় ঋণ যারা নেয় বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের এখন কিন্তু বাংলাদেশে 12টা বাজায় দিছে, যারা বড় বড় কোম্পানি তারা ঋণ নিছে ব্যাংক থেকে, নিয়া তারা বাইরে পাচার করে দিছে, এই টাকাগুলো পরিশোধ করে নাই। আমি গতকালকে রিপোর্টেও এরকম দেখলাম। তো বাংলাদেশের ক্ষতি করছে কারা? বাংলাদেশে ক্ষতি করছে হচ্ছে উচ্চ শ্রেণীর লোকেরা, যারা কিনা লুটপাট চালাচ্ছে, যারা কিনা নিজেরটা মানে নিজের পুঁজিটা করতেছে, হ্যাঁ, মানুষের কথা ভাবতেছে না, বাইরে টাকাগুলো পাচার করে দিচ্ছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তারপর হচ্ছে আমদানি রপ্তানি ব্যবসার জন্য ঋণ। যে সকল ব্যবসায়ী আমদানি এবং রপ্তানির সাথে জড়িত তারা স্বল্প সময়ের জন্য এই ঋণটা নেয়। তারপর হচ্ছে মেয়াদি ঋণ, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মনে করো তুমি 10,000 টাকা ঋণ নিছো, ঋণ নেওয়ার পর তুমি কাজে লাগাইছো, কাজে লাগানোর পরে একটা টাইম থাকবে যে আপনাকে 10টা কিস্তি 10 মাসে দিয়ে শেষ করতে হবে, এরকম আর কি, এটাকে বলে মেয়াদি ঋণ। তো তবুও আমরা ঋণ নিয়ে নেই, আমরা ঋণ নিয়ে জীবনটাকে ধ্বংস করে দিই, ঋণের বোঝা টানতে টানতে জীবন শেষ। তারপরে লিখছে যে উপরে ঋণগুলো ছাড়াও দেশের কৃষক, মজুর, নারী, অসহায় মানুষ ও অনগ্রসর জনগোষ্ঠী, বেকার জনগোষ্ঠী, বিদেশগামী শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য একাধিক আর্থিক অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে, যা এসএমই ও বিশেষায়িত ঋণ বিভিন্ন ধরনের ভোক্তা ঋণ হিসেবে পরিচিত। এই সকল ঋণের মধ্যে কৃষি ঋণ দেশের সকল অঞ্চলের কৃষক বা বর্গা চাষী গ্রহণ করতে পারে। কৃষিকাজের প্রয়োজনীয় বীজ, সার, যন্ত্রপাতি ক্রয় করে কৃষিভিত্তিক আর্থিক কার্যক্রম বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে পারেন। কৃষি ও পল্লী ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণের জন্য নির্ধারিত মুনাফা ব্যতীত অন্য নামে কোনো প্রকার চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া হয় না। কৃষির পাশাপাশি কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সিএমএসএমই ঋণের ব্যবস্থা রয়েছে। তো এখানে সিএমএসএমইর পূর্ণরূপ হচ্ছে সিতে কটেজ, এমতে হচ্ছে মাইক্রো মানে ক্ষুদ্র, তারপর হচ্ছে এসতে স্মল, এমতে মিডিয়াম। ঠিক আছে, খাতের গৃহীত উদ্যোগের বিপরীতে প্রদত্ত ঋণ, এই ধরনের ঋণ সাধারণত মেয়াদি ঋণ হিসেবে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। তারপরে এখানে আরও লিখছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় প্রান্তিক বা ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও অব্যাহত রাখার জন্য 10 টাকা ব্যাংক হিসাবধারীদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণের সুবিধা রয়েছে। কেবলমাত্র ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে এই ঋণ সুবিধার আওতায় 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই ঋণ সুবিধাকে কাজে লাগিয়ে নিম্ন আয়ের যে কোনো মানুষ তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। তো ঋণ নিয়ে আর্থিক অবস্থার উন্নতি ঘটাইতে যায় আমরা পড়ে যাই বিপাকে। যেমন আমাদের দেশে এখন ঋণ আছে কয় কোটি জানি ঋণ, আমার এখন একজ্যাক্টলি মনে পড়তেছে না, মাথা পিছু ঋণের পরিমাণ বেড়ে গেছে এখন 1.5 লাখ টাকা। চিন্তা করা যায় যেখানে মাথা পিছু ঋণের পরিমাণটা ছিল লাখের নিচে, মানে 1 লাখের নিচে। তুমি জন্মগ্রহণ করার পরে দেশের প্রত্যেকটা মানুষের জন্য এই ঋণটা হয়ে যাচ্ছে মাথা পিছু, অর্থাৎ আমাদেরকে কাজ করে এই ঋণটা কী করতে হবে, পরিশোধ করতে হবে। কারণ অন্যান্য কান্ট্রি থেকে যে ঋণগুলো আনছে, সংস্থা থেকে যে ঋণগুলো আনছে আমাদের দেশ, এগুলো কিন্তু ফেরত দিতে হবে। এই জন্য সরকার কিন্তু আমাদের করের পরিমাণ বাড়ায় দিচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে, বিভিন্ন মানে সব কিছুর দাম বেড়ে গেছে যেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। তো এখানে অনেক ঋণের কথা বলা আছে। আর্থিক কার্যক্রমের উন্নয়ন উদ্দেশ্য ছাড়াও আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ পাওয়া যায়, যা ভোক্তার ঋণ নামে পরিচিত। কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ, গাড়ি ক্রয় ঋণ, শিক্ষা ঋণ, তারপর হচ্ছে গৃহ নির্মাণ ঋণ, টিভি, ফ্রিজ ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ, ক্রেডিট কার্ড ইত্যাদি। তো এই ছিল এখানে 87 পৃষ্ঠা পর্যন্ত। আমরা এখন এইখানে দলগত যে কাজটা আছে আলোচনার মাধ্যমে চকে উল্লিখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও, আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান,
এখানে 1 নম্বরে বলছে এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছেন না। এখন তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে এই কলামে? তাহলে এই এনামের বড় ভাইয়ের জন্য কি ঋণের ব্যবস্থা থাকতে পারে? তো এখানে 3টা কলাম, ক্রমিক নাম দেওয়া আছে, আর্থিক পরিস্থিতি, তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে। তারপর লুসি মানকিন নকশি খাতার কাজ জানেন, এটা হচ্ছে ব্যক্তির নাম আর কি। তিনি একটি নকশি খাতার কারখানা দিতে আগ্রহী, তার জন্য কি ঋণের ব্যবস্থা থাকছে। ময়নার মায়ের বাসার জন্য একটা ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নাই, তো কি ঋণ নিবে। করিম সাহেব একটা জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন, কি ঋণ নিবে। শ্রীকান্তবাবুর একটা বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় মালামাল উঠাতে পারছেন না, কি কি ঋণ নেওয়া যেতে পারে এখানে। ঠিক আছে, এটা আমরা এখন সলিউশনটা দেখব। এখানে এনামের প্রথম যেটা আছে যে এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না, তো তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রয়োজন হবে। এখানে প্রথমে শিক্ষার্থী ঋণ নেওয়া যেতে পারে, বিমা ঋণ, সরকারি সাহায্য হতে পারে সেটা, মাইক্রো ক্রেডিট ঋণ। তারপর হচ্ছে লুসি মানকিন নকশি খাতার কাজ জানেন এবং তিনি একটি নকশি খাতার কারখানা দিতে আগ্রহী, তাহলে যে ঋণ নিতে পারে ব্যাংক ঋণ, এনজিও হতে ক্ষুদ্র ঋণ, বিমা ঋণ, ব্যবসায়িক ঋণ। তারপরে হচ্ছে ময়নার মায়ের বাসার জন্য একটা ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে কি নাই, প্রয়োজনীয় টাকা নেই। এখন তিনি যে ধরনের ঋণ নিতে পারে সেটা হচ্ছে অনলাইন ক্রেডিট ঋণ, ভোক্তা ঋণ, ব্যাংক ঋণ ইত্যাদি। তারপর হচ্ছে করিম সাহেব একটা জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন। 4 নাম্বারটা পড়তেছি, তো তিনি মেয়াদি ঋণ নিতে পারে, এসএমই ঋণ নিতে পারে। শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছে না, তো তিনি সাধারণ মেয়াদি ঋণ নিতে পারে, এসএমই ঋণ নিতে পারে, আত্মীয় স্বজন থেকে ঋণ নিতে পারে। তো এই ছিল চকটা, এইভাবে তোমরা সমাধান করতে পারো। হুবহু করবা না, আমি বারবার বলি হুবহু আমার থেকে নিবা না, তোমরা নিজেরাও নেট বা বড়দের থেকে জেনে নিয়ে এখানে সেট আপ দিতে পারো। তো আমরা নেক্সটে পরবর্তী যে পেজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে চক পাইলে ওখানেও সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।